সবাইকে স্বাগত জানাই। দেশে এবং বিদেশে বসে যারা দেশ টিভির অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় কাটছে না বিদ্যুৎ সংকট। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বাঁদিকে রয়েছেন জনাব ইকবাল হাসান মাহমুদ চুকু, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি নেতা। তার পাশে রয়েছেন জনাব মোহাম্মদ এ আরাফাত, গবেষক ও শিক্ষক, সহকারী অধ্যাপক, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়। নতুন কিছু নয়, আমরা প্রত্যেক সরকারের আমলে এগুলো দেখছি এবং প্রত্যেক সরকারের আমলে সেই সরকারের সমালোচনা করছি, কিন্তু আমরা এর মধ্যেই এগিয়ে যাচ্ছি। আমি প্রথমে জনাব ইকবাল হাসান মাহমুদকে জিজ্ঞেস করবো যে গ্রীষ্ম মৌসুমে এরকম যে লোডশেডিং হচ্ছে, এটা কি প্রত্যাশিত ছিল নাকি কোথাও একটা ভুল হয়ে গেছে সরকারের? না, সরকার প্রত্যাশিত ছিল না এটা, কেননা সরকার যেভাবে ঢাকঢোল পিটিয়ে সময় তারিখ দিয়ে বলেছে যে বিদ্যুতের সংকট থাকবে না এবং 2012 সালের পর থেকে সহনীয় লেভেলে চলে আসবে, তারপরে শেষের দিকে 2012 শেষের দিকে বিদ্যুতের সারপ্লাস থাকবে, এত কিছু বক্তৃতার পরে কেবল তো গ্রীষ্ম শুরু হয়েছে, কেবল চৈত্র মাস, এখনো মাঘ রয়ে গেছে, বৈশাখ রয়ে গেছে, আরো জ্যৈষ্ঠ রয়ে গেছে, আরো গরমকাল শুরু, কেবল তো শুরু। শুরুতেই যেটা দেখা যাচ্ছে তাতে আমার কাছে তো অশনীল সংকেত মনে হচ্ছে যে কি হবে। আর পার্টিকুলারলি এখন ইরি মৌসুম, এবং ইরি মৌসুমে এবার নেচার যেটা দেখাচ্ছে, এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই, ন্যাচারালি খেতে পানি পড়ে নাই, যেহেতু পানি আসতেছে সেটুকু সেচ করে আসতে হচ্ছে। কৃষক একেতে বিদ্যুৎ নাই, আবার যে জ্বালানি তেল দিয়ে যে তারা সেচ দেবে সেটা করাও তাদের সম্ভব না, জ্বালানি তেলের দাম অনেক বেড়ে গেছে। সব মিলিয়ে আমার মনে হয় যে মানুষ একটা সাংঘাতিক খারাপ জায়গায় পৌঁছে গেছে। মানুষের যে আশা জাগানো হয়েছিল সে আশাটাকে এই শেষ শুরুতেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এটা অবশ্য আমাকে যদি প্রশ্ন করেন, আমি এটা বুঝতে পারছিলাম যে সরকার যেটা বলছে সেটা হবে না, এটা বাস্তবতা, এটা হওয়ার কথাও না। তো সেটা যদি দেখা যায়, যেমন সরকার বলছে যে 3600 মেগাওয়াট, ডিটেইলস আমরা পরে আসি। আচ্ছা, অধ্যাপক আরাফাত, আপনার কি মনে হয় যে লোকের এক্সপেকটেশনের সঙ্গে কি লোডশেডিং মিলছে? না, আসলে মিলছে না। এখানে সমস্যাটা হচ্ছে কি, গোটা বাংলাদেশকে আমরা কনসিডারেশনে নিচ্ছি না। আপনি দেখুন, আমরা যারা মিডিয়াতে কথা বলছি, আমরা কিন্তু পুরো পপুলেশনের সেই সেগমেন্টকে বিলং করি যারা হচ্ছে 50%, যারা আমরা বিদ্যুৎটা পাই। বাংলাদেশে আরো 50% মানুষ আছে যারা বিদ্যুৎটা আসলে পায় না। এটা তো বাস্তবতা, ওদের কথা আমরা একেবারেই ভাবি না। এখন সমস্যাটা হয়ে গেছে যে এটি সত্য কথা যে বিদ্যুৎ যে উৎপাদন বেড়েছে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আমি যেটি বলছিলাম যে আপনার 28শে মার্চ প্রধানমন্ত্রী যে সর্বশেষ যেটি উদ্বোধন করলেন এবং সেটি যে জাতীয় গ্রিডে অ্যাড করেছে, সেটি অ্যাড করলে মানে পুরোটি মিলে যেটি দাঁড়ায় যে 3600 মেগাওয়াটের মতন মানে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এবং ইন এডিশন টু আগে আমাদের যেটা ছিল, যেখান থেকে কিছু ডেফিনেটলি ডেপ্রিসিয়েট করেছে বা হোয়াট এভার, তারপরে আপনার ডিমান্ড বেড়েছে, এগুলো বাদ দিলেও 3600 মেগাওয়াট অ্যাড করেছে। তাহলে এই বিদ্যুৎগুলি কোথায় গেল? এটা একটু নর্মাল কোয়েশ্চেন। আমাদের সাধারণ মিডল ক্লাস, আপার মিডল ক্লাস বা যারা আমরা এই 50% মানুষকে বিলং করি তাদের এই প্রশ্ন, এবং সব জায়গায় এই প্রশ্নটা আমরা দেখছি এবং দেখতে যে আমাদের মধ্যে একটা সন্দেহ হচ্ছে, তাহলে বিদ্যুৎটা কোথায় গেল, কোনো সমস্যা হচ্ছে কোথায়, আমরা খুঁজে পাচ্ছি না। তখন মনে হচ্ছে তাহলে কি সরকার মিথ্যা কথা বললো, তাহলে এই যে এত বিদ্যুৎ উৎপাদন হলো কি হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আমিও খুঁজতে যে আমি যেটি দেখেছি আসলে একটি সদুত্তর আমি পেয়েছি। এবং এখানে দেখুন, আপনাকে একটি জিনিস আমি বলি যে 2009 থেকে আপনার 2012 পর্যন্ত একটি হিসাব আমি নিয়েছি, যেখানে আমরা দেখছি যে 21,18,571 নতুন সংযোগ দেওয়া হয়েছে। 21,18,971। এই এতগুলি যে সংযোগ দেওয়া হলো, আপনি পার সংযোগের যদি বিদ্যুৎ সুবিধাভোগী 5 জন করে গড় পড়তে হয়, তাহলে 1 কোটির অধিক মানুষ নতুন বিদ্যুতের সংযোগ পেয়েছে। এই নতুন যারা পেয়েছে, 1 কোটি মানুষকে আপনি একত্রিত করে ক্যামেরার সামনে ধরুন, তাহলে তারা যে উচ্চারণটি করবে সেটি আমরা কেউ দেখছি না দেশবাসী। তারা কিন্তু বলবে তারা যে বিদ্যুৎ পেয়েছে সেই মানে শুভ সংবাদের কথা তারা বলবে, কিন্তু তাদের ওপিনিয়নগুলি কিন্তু এখানে আটকে পড়ে আছে, আমরা কেউ শুনছি না। এই মানুষগুলির বেশিরভাগই কিন্তু এই যে বিদ্যুৎ সুবিধা বঞ্চিত 50% মানুষ যাদেরকে অ্যাড করা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে এই কাজটি
পলিটিক্যালি কারেক্ট কিনা। পলিটিক্যালি ইনকারেক্ট এই সেন্সে যারা ওপিনিয়ন লিডার, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, তাদেরকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে তারা কিন্তু সরকারের পক্ষে কথা বলবে। কিন্তু এখানে একটি কাজ করা হয়েছে ন্যায্যভাবে, আমি মনে করি সেটি হচ্ছে গোটা মানুষের জনগণ, মানে দেশের মানুষকে, জনগণকে এখানে মাথায় রাখা হয়েছে এবং সুবিধা বঞ্চিত মানুষকেও এখানে কনসিডার করা হয়েছে এবং আমাদের রিসোর্সেসের যথেষ্ট লিমিট, সীমাবদ্ধতা আছে। আপনি চিন্তা করুন, এই দেশে আমরা বিদ্যুৎ যেটা পাই 50% অন্ধকারে থাকে, এই বাংলাদেশে আমরা দাঁড়িয়ে কথা বলছি। কাজে বিদ্যুৎ নিয়ে যারা অভিযোগ করিস তারা কিন্তু ওই শুধুমাত্র 50% যারা কিছুটা হলো পায়, বাকিরা কিন্তু কোনো অভিযোগই নাই, কারণ ওরা কখনোই পায় না। তো এই মানুষগুলোকে যখন আপনি ইনক্লুড করেন করে এই সীমাবদ্ধ বাড়ানোর পরে সীমাবদ্ধ যে সম্পদটাকে ভাগযোগ করে নিই, তখন সবাই কিছু না কিছু সমস্যার মধ্যে আছে এবং এরকমই একটি সমস্যার মধ্যে আমরা আছি বলে আমি মনে করি এবং আমার কাছে এটি একটি যৌক্তিক। সেই জন্য 1 কোটি লোককে অ্যাড করাতে 1 কোটি বেশি, 1 কোটি বেশি, তাহলে আগে যারা পেত তারা সাফার করছে কিছুটা, অফকোর্স যারা ওদের দেওয়ার জন্য। ঠিক আছে, এটা একটা পজিটিভ। এক্স্যাক্টলি। না, এই স্টেটমেন্টে তো আমি কন্টেস্ট করি। জি প্লিজ। স্টেটমেন্টে কন্টেস্ট করি এই জন্যই যে সারা বাংলাদেশের মানুষ জানে যে বিদ্যুতের সংযোগ বন্ধ এবং বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে না বলে ঢাকা শহরে এই রিয়েল ব্যবসা নিচের দিকে চলে যাচ্ছে। বিদ্যুতের আমরা শুনতে পেয়েছিলাম যে গত অক্টোবর মাস থেকে বিদ্যুতের কানেকশন দেওয়া হবে, নতুন কানেকশন দেওয়া হবে। এখন যদি আমি যে অক্টোবর, উনি তো বললেন 2009 সাল থেকে 12 সাল পর্যন্ত, 2009 সাল থেকে বিদ্যুতের সংযোগ শুরু হয় নাই। যদি হয়ে থাকে তো অক্টোবর মাস থেকে শুরু হয়েছে। গত 7-8 মাস এটি হয়েছে, বাট আমি 3 বছরের প্রিপারেশন না থাকলে 7-8 মাসে দিতে পারতেন না, সেই অর্থে আমি বলেছি। এটা কোনো যুক্তি হলো না। তো আমার কথা হচ্ছিল যে ওনারা বলছেন 3 মাসে 21 লক্ষ 18,000 আমার কাছে, আমি জানি এটা বলবে, আমিও ইনফরমেশনটা মানে শুনেছি এটা বলবে আর কি, সেটা আমি 21 লক্ষ, আমি রাউন্ড ফিগার করে নিয়ে আসছি। 21 লক্ষ গ্রাহকের ওনারা নতুন সংযোগ দিয়েছেন এবং ওনারা 3600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। তো আমার কথা হচ্ছিল 3600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, আর আগে ছিল, আমি যদি ধরি যে আগে যদি ওনারা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন যদি আমি কম করেও যদি ধরি যদি যা আরো 3600 মেগাওয়াট ছিল, তো তাহলে 3600 প্লাস 3600 তাহলে কত দাঁড়াচ্ছে প্রায় 7200 দাঁড়াচ্ছে। তো আমার ডিমান্ড হচ্ছে হলো 7000 মেগাওয়াট এখন, তাহলে তো লোডশেডিং হওয়ার কথা না। কিন্তু অ্যাকচুয়ালি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আমার কাছে রিপোর্ট আছে, আমি যত শুনেছি সেটা হচ্ছে 4800 মেগাওয়াট। 4800 মেগাওয়াট। তাহলে এই 36 যেটা বলছেন ওনারা, সেটা আসলে কাগজে কলমে আছে কিন্তু গোলায় নাই, সেই জন্য সংকট, সেই জন্যই সংকট। এখানে আমি সেটা আরো ডিটেইলসে যেতে বলেন, আমি আরো ডিটেইলস যাচ্ছি। ঠিক আছে, এখানে আমি একটু জাস্ট কন্টিনিউ করি। আমার কাছে ব্রেকডাউনও আছে। আমি যে 21,18,571 জনের কথা বলেছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখেন, যদি পল্লী বিদ্যুতায়ন বোর্ড তার আওতায় 13,36,681টি সংযোগ দেওয়া হয়েছে। উনি কিন্তু ঠিক বলেছেন, আমি ওনার সাথে একমত যে 8 মাসে আসলে সংযোগ দেওয়াটি ঘটেছে। কিন্তু আমি 3 বছর কেন উল্লেখ করেছি, কারণ তার প্রিপারেশন তো আপনি তো অল অফ এ সাডেন 7-8 মাসে সংযোগ দিতে পারবেন না। যার কারণে আমি 2009 থেকে উল্লেখ করেছি, সেই হোমওয়ার্কগুলি করতে হয়েছে, সেই প্রিপারেশন নিতে হয়েছে, দিয়ে আপনি একটি পর্যায়ে এসে এই সংযোগগুলি দেওয়ার জায়গায় পৌঁছেছেন, দেন আপনি গ্র্যাজুয়ালি দিয়েছেন। তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটা, তারা দিয়েছে 4,38,989টি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেটি বললাম 13,76,681টি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি 82,916টি, তারপরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো তারা দিয়েছে 74,636টি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যেটা, তারা দিয়েছে 1,05,348টি, সর্বমোট 21,18,571টি। গড়পড়তা যদি আপনি 5 জন করে সুবিধাভোগী ধরেন, 1 কোটির মতন মানুষ এডিশন হয়েছে। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট ইন মাই অপিনিয়ন। আর এটি যিনি বলেছেন টোটাল ইনস্টল ক্যাপাসিটি কিন্তু আমাদের আছে আপনার 8,300 মেগাওয়াট, কিন্তু ইনস্টল ক্যাপাসিটির মধ্যে আমরা জেনারেশন করতে পারি হচ্ছে 6,700 মেগাওয়াট। তারপরও প্রশ্ন উঠতে পারে, কিন্তু আমাদের টুকু সাহেব যদি বললেন যে 7,000 হলে হয়ে যায়, আমার ধারণা 7,000 হলে হয় না। আসলে ডিমান্ডটা এখন 8,000-এ চলে গেছে, যদিও সরকার 8,000 বলছে না, বাট এটা আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু 6,700 মেগাওয়াট যেটি, সেখান থেকেও কিন্তু আপনার 800-900 মেগাওয়াট যেটি গ্যাসের অভাবে সরকারি প্ল্যান্টগুলি বসে আছে, চলতে পারে না, যার কারণে আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গ্যাপটা কিন্তু এখনো থেকে যাচ্ছে। এবং আমি 3টি কারণ আপনাকে বলবো যে কারণে আমাদের গ্যাপগুলি হচ্ছে। প্রথম 2টি হচ্ছে মাইনর,
থার্ডটি হচ্ছে মেজর। প্রথম কারণটি হচ্ছে যে আমাদের যতগুলি সরকারি প্ল্যান্ট আছে এর মধ্যে 23% প্ল্যান্ট আপনার 30 বছর 35 বছর ঊর্ধ্বে তাদের বয়স হয়ে গেছে। এটা কিন্তু ড্রাস্টিক্যালি ডেপ্রিসিয়েট করছে এবং যার কারণে সাপ্লাই এন্ডে একটা টান পড়েছে। আরেকটি জিনিস হচ্ছে ডিমান্ড এন্ডে আমরা সবাই জানি প্রচুর ডিমান্ড বেড়েছে এবং কিছু ডিমান্ড হচ্ছে বেড়েছে সংযোগ দিচ্ছেন না, কিন্তু কিছু ডিমান্ড আছে সংযোগের মধ্যেই তারা আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি বিদ্যুৎ। যেমন ধরুন সেলফোন আমরা যেভাবে ওয়াইড স্প্রেড হচ্ছে তার চার্জ করা। বাংলাদেশের আমি যে ছোট কিছু এক্সাম্পল দিচ্ছি, এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে। কিছু গাড়ি চলে এখন ইলেকট্রিক পাওয়ার চার্জ, বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে এগুলো। সো এই জায়গাগুলো থেকে ডিমান্ড বেড়েছে, এই দুটো কারণ। আর সবচেয়ে বড় কারণ যেটা আমি আগেই বলেছি সেটি হচ্ছে নতুন সংযোগ এবং নতুন মানুষগুলোকে আওতায় নিয়ে আসার কারণে আমরা আসলে ভাগ বাটোয়ারা করে নিচ্ছি, যার কারণে ডিমান্ড সাপ্লাই গ্যাপটি থেকে যাচ্ছে। বাট আমি মনে করি যে পরিকল্পনাগুলো যেভাবে এগোনো হচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো আমরা একটা ভালো জায়গায় পৌঁছে যাব। জি, ধন্যবাদ জনাব আরাফাত। জনাব টুকু, যেটা আরাফাত উল্লেখ করেছেন কিন্তু অন্যান্য জায়গায় উল্লেখিত হয়েছে, আসল সংকট তো জ্বালানি সংকট। জ্বালানি সংকট তো আছে, জ্বালানি সংকট আছে, সেই জন্য তো সাপ্লাই না হলে তো সেই জন্যই তো এই সরকার এসে রেন্টাল লিকুইড ফুয়েল রেন্টাল তারা নিল এবং সেটা লিকুইড ফুয়েলের রেন্টালে তারা এনেছে 2200 মেগাওয়াট। এটাই বিরাট সলিউশন বলে দাবি করা হচ্ছে 2200 মেগাওয়াট। কিন্তু হচ্ছেটা কি? হচ্ছেটা হচ্ছিল যে এই যে 2200 মেগাওয়াট আছে, এই 2200 মেগাওয়াটের এখন একেবারে মানে এটা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই 2200 মেগাওয়াটের কেউই এই 1 ভাগের বেশি চালাতে পারবে না। তার মানে 30% এই 2200 মেগাওয়াটের 30% এখন রান করতেছে, জেনারেশন করছে, আর বাদ বাকি জেনারেশন করছে না। তাতে কি দাঁড়াচ্ছে? তাতে দাঁড়াচ্ছে হলো যে আমার রেন্ট ঠিকই থেকে যাচ্ছে কিন্তু আমি বিদ্যুৎ দিচ্ছি 30%। তাতে আমার একদিকে আমার লোডশেডিং বাড়ছে, আরেকদিকে আমার পয়সা চলে যাচ্ছে। এটা কারণটা কি? মূল কারণটা হচ্ছে হলো যে ফুয়েল ইম্পোর্ট। যখন এই রেন্টালগুলো যখন এই সরকার করেছিল তখন তারা অন্য কোনো হিসাবে করে নাই, জাস্ট করে ফেলেছে। তখন ফুয়েল $70 মতো ছিল, এখন সেটা হয়ে গেছে $110। $110 হয়ে গেছে। এখন যেটা হয়তো তাদের প্ল্যানিং এ ছিল যে 7,000 কোটি টাকার হয়ে যাবে, রেন্টালগুলো দিতে পারবে, সেটা এখন চলে গেছে 9,000 কোটি টাকাতে। তো ন্যাচারালি তারা ফুয়েল ইম্পোর্ট স্লো করে দিয়েছে। তো ফুয়েল সাপ্লাই না করতে পারাতে এই যে রেন্টালগুলো নিয়ে এসছি, এই রেন্টালগুলো আমরা এক্সাক্ট আমরা পাচ্ছি না, আমরা 30% পাচ্ছি। তো সুতরাং গ্যাপটা তার আরো বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার ফলে আজকে এই অবস্থা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে উনি মানে আমি মানে ওনার মতো মানে অত শিক্ষিত মানুষ, এমনি ব্যবসায়ী মানুষ, বালাম খাতা লেখা লোক আমি। সেই বালাম খাতাও মঈনুদ্দিন ফখরুদ্দিন নিয়ে চলে গেছে। বালাম খাতা হলো যে আমি একটা জিনিস করব, আমাকে হিসাব করতে হবে, আমাকে আমার ইকোনমিটাকে হিসাব করতে হবে, তারপরে আমি যাবো সেই জিনিসে। এখানে ওনারা এই জিনিসগুলো যে করলেন, যে এই জিনিসগুলো করাতে যে অর্থ আমার লাগবে সেটা আমার এক্সচেকারের উপরে কতখানি চাপ পড়বে সে দেখতে হবে। রেন্টাল পাওয়ার ইজ নট এ সলিউশন, ইটস এ ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনে করে। এবং রেন্টাল পাওয়ার যেখানে যেখানে করেছে, ফিলিপাইনে করেছে, শ্রীলঙ্কাতে করেছে, তারা কি করেছে? তারা আগে নিজেদের পাওয়ার স্টেশনের অর্ডারটা দিয়েছে, দেওয়ার পরে পাওয়ার ক্রাইসিস শুরু হয়েছে, তারা রেন্টাল নিয়ে আসছে। তো তারা নিজেদের পাওয়ার স্টেশনগুলো যখন চলে আসছে, রেন্টাল চলে গেছে। আমরা ঠিক উল্টোটা করেছি। রেন্টালের জন্য, কুইক রেন্টালের জন্য কোম্পানি দুবাইয়ে আছে, সিঙ্গাপুর, এসব জায়গায় আছে। এদের জাহাজের উপর রেডি থাকে, ভাড়া করলে এরা চলে আসে, সরে এসে কানেকশন দিয়ে জেনারেশন শুরু করে দেয়। আমরা সেটা না করে আমরা ইনভেস্টমেন্টে গেছি। আমাদের লোকাল এন্টারপ্রেনারদেরকে আমরা রেন্টাল দিই, যেটা ভাড়া নেওয়া যেত। হ্যাঁ, যেটা ভাড়া নেওয়া যেত। আমি আমার এন্টারপ্রেনারদের কাছে ভাড়া নিচ্ছি। এন্টারপ্রেনার টাকা পাবে কোথায়? পাওয়ার স্টেশন তো কিনতে হবে তাদেরকে। তারা লোকাল ব্যাংকে থেকে লোন করেছে, প্রায় $3 বিলিয়ন লোন করা হয়েছে, করে এই রেন্টালগুলো আনা হয়েছে। আমাদের লোকাল এন্টারপ্রেনাররা এই জন্য করেছে যে আমার তো রেন্ট তো ঠিক থাকবে, বিদ্যুৎ কিনুক আর না কিন্তু আমার রেন্টটা তো সরকার পে করবে। কিন্তু আমার $3 বিলিয়ন আমার ড্রেন আউট হয়ে গেল, আমার ব্যাংকগুলোতে লিকুইডিটি সমস্যা দেখা দিল, এবং যে ডলার ছিল 65 টাকা, সে ডলার হয়ে গেল 80 টাকা। এই যে এফেক্টগুলো, একটা ব্যবসাতে আমি যদি ইন্টারনাল রেট অফ রিটার্নকে যদি হিসাব না করি, আমার ইনভেস্টমেন্ট কস্টকে হিসাব না করি, তাহলে পরে এই ধরনের অবস্থায়
মুখ থুবড়ে পড়তেই হবে। জি, ধন্যবাদ জনাব টুকু। আমরা একটা বিদ্যুৎ সংকট নিয়ে আমাদের সঙ্গে আছেন জনাব ইকবাল টুকু ও অধ্যাপক মোহাম্মদ আরাফাত। বিরতির আগে দুজন দর্শক টেলিফোন করেছিলেন। জনাব টুকু, যদি আপনার মনে পড়ে প্রথম প্রশ্নটি। প্রশ্নটা আমাকে করেছিল। আমার মনে হয় সে বোঝে নাই যে মানে আমি প্রেজেন্ট এনার্জি মিনিস্টার না, আমি সাবেক। সুতরাং গভর্নমেন্ট কোন পলিসিতে এই গ্যাসের লাইন বন্ধ করেছে এটা গভর্নমেন্ট লোক ছাড়া উত্তর দিতে পারবে না। আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না এটা। জি, ধন্যবাদ জনাব আরাফাত। জি, আমি দ্বিতীয় প্রশ্নের ইয়েটা একটু অ্যাড্রেস করতে চাই। উনি একটা জিনিস বুঝতে পারেননি, দর্শক বলেছেন, আমাদের সম্মানিত দর্শক, যে এত জাতীয় গ্রিডে এত বিদ্যুৎ সংযুক্ত হলো, তাহলে কেন লোডশেডিং হচ্ছে? যে 1 কোটি মানুষকে যে নিয়ে আসা হচ্ছে, এই বিষয়টা উনি শুনেছেন, কিন্তু এই হিসেবটি উনি হয়তো করতে পারেননি। আমরা যে 50% মানুষ যে বিদ্যুৎ এতদিন উপভোগ করে আসছিলাম, তার বাইরে আরো 1 কোটি মানুষকে যখন এর আওতায় নিয়ে আসা হয়েছে, তার মানে কি যে এডিশনাল বিদ্যুৎ যেটা উৎপাদন হয়েছে সেটা সেখানে চলে যাচ্ছে। তো ঘুরে ফিরে আমাদের কিন্তু আমরা ভাগাভাগি এখনো করে নিচ্ছি আমাদের সীমিত সম্পদ এবং বিদ্যুৎকে, যার কারণে আমাদের লোডশেডিং এর বিষয়টি উন্নতি হয়নি। এটি হতে পারতো যদি আমরা ওই 1 কোটিকে হয়তো ডিপ্রাইভ করতাম, তাহলে সেই পুরোটা যদি আমরা নিজেরা শুধু উপভোগ করতাম তাহলে হয়তো পেতাম। এটা হচ্ছে আমার অ্যানালিসিস। কুইক রেন্টালের বিষয় নিয়ে কিছু এটা আমি পরে আসছি। জনাব টুকু, এই আরেকটা কথা সরকার থেকে প্রায় বলা হয় যে কৃষি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ফলে অন্যান্য জায়গায় সাফারিংটা বাড়ছে, এটা কতটা বাস্তব? না, এই কৃষি যখন হয় তখন তো অগ্রাধিকার দেওয়া হয়, এটা সবসময় দেওয়া হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছিল যে এখানে যে জিনিসটা আমরা বারবার যেটা বলার চেষ্টা করছি আর কি, যে 3600 মেগাওয়াট উৎপাদন হয়েছে, এবং যেটা আরাফাত বারবার বলার চেষ্টা করছে 1 কোটি লোককে আনা হয়েছে। তো সরকার তো মানে নতুন সংযোগ দেওয়ার জন্যই তো অন্য সংযোগগুলো বন্ধ রাখলো 3 বছর। 3 বছর বন্ধ রেখে তারপরে যদি আমি এগ্রি করি না ওনার সাথে, তারপরেও আমি ধরেই নিলাম যে দিয়েছেন, তাহলে তো এই অবস্থা। তাহলে 3 বছর সরকার কি করেছে? সরকার হিসাব করে নাই যে আমি যখন লাইন ওপেন করব তখন আমার যে বিদ্যুৎ উৎপাদন করছি সেটা দিয়ে আমি করতে পারবো না। তাহলে 3 বছর বন্ধ রাখলেন কিসের জন্য? না রাখলেই পারতেন, আস্তে আস্তে দিতেন আপনি। সেটা তো আপনি করেন নাই। সুতরাং ইট ওয়াজ এ রং পলিসি দেন গভর্নমেন্টের। এটা শর্টই যখন পড়ছে তখন প্রথম থেকে দিয়ে গেলে বন্ধ না রাখলে তো হতো। দিয়ে এখন যদি বলেন যে আমি 1 কোটিকে অ্যাড করেছি সেজন্য সব চলছে, এটা কিন্তু যুক্তিতে আসে না। আর 2 নম্বর হচ্ছে যেটা আমি যেটা বলছি, যে মূল সমস্যাটা যেটা হয়ে গেছে আমাদের লিকুইড ফুয়েল ইম্পোর্ট। লিকুইড ফুয়েলের দাম বেড়ে গেছে, সরকার এটা অ্যাফোর্ড করতে পারছে না, এবং সরকার হিসাব করে দেখছে যে যদি আমি তেল ইম্পোর্ট করে যদি জ্বালানি দিয়ে যদি আমি রেন্টাল চালাই তাহলে আমার যে লস হয়, আর যদি শুধু রেন্ট দিয়ে যদি দেয় তাহলে আমার লস কম হয়। সেই জন্য সরকার স্লো হয়ে গেছে, সেই জন্য রেন্টালগুলো আপনার 30% ক্যাপাসিটি চলছে। আর আমি যেটা বরাবরই বলেছি, এখানে টকশোতে বলেছি, যে রেন্টাল পাওয়ার যে পলিসি ইজ গভর্নমেন্টের, এটা ভুল পলিসি। আমাদের সরকার একটু বলে শেষ পরে বলবে যে আমাদের আরেকটা পলিসি আছে, ক্যাপটিভ পাওয়ার পলিসি আছে। তা আমাদের বাংলাদেশে ইন্ডাস্ট্রির মালিকরা প্রায় 110 জন 20 জন মালিক আছে, ইন্ডাস্ট্রি আছে যেখানে 2 মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন তারা করে। তো গভর্নমেন্ট যদি এই রেন্টাল না এনে ইনভেস্টমেন্ট করেছে $3 বিলিয়ন, এটা না করে যদি এই ইন্ডাস্ট্রিগুলোকে যদি বলতো যে তোমার ক্যাপাসিটি এনহ্যান্স করো, জেনারেশনের এনহ্যান্স করো, আমরা ব্যাংক থেকে তোমাদের লোনের ব্যবস্থা করে দিচ্ছি এবং এর জন্য তোমাদেরকে আমরা ইনসেন্টিভ দেবো, তাহলে কি অ্যাক্সেসটা কিনে নেব, তাহলে কি হতো? এখানে যেমন নিউ ম্যানেজমেন্ট তৈরি করতে হচ্ছে, ওখানে একটা ম্যানেজমেন্ট এক্সিস্টিং ম্যানেজমেন্ট আছে, আমার ওভারহেড কস্ট অনেক কমলে আমি অনেক কম দামে বিদ্যুৎ কিনতে পারতাম। সরকার ওই নাই, না হেঁটে এই পথে হেঁটেছে। হেঁটে আজকে ইকোনমি যেটা দেখছেন আপনারা, ডলারের দাম বেড়ে গেছে, আজকে লিকুইডিটি এটারই ইম্প্যাক্ট, এটার ইম্প্যাক্ট সেটা। যদিও উনি বারে বারে বলতেছেন যে রেন্টাল কোনো সমস্যা না, রেন্টাল সমস্যা না, সমস্যা তো ফুয়েল। আমি ওইখানে হাঁটবো কেন যেখানে গেলে আমার হাত পুড়বে? আমার কথা সেটা। ধন্যবাদ জনাব টুকু। জনাব আরাফাত, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন যে আগামীতেও এই রেন্টাল বিদ্যুৎ প্রকল্পটা একটা বড় বিতর্ক থেকে যাবে আমাদের এই পুরো বিদ্যুৎ সেক্টরে। এটা সরকারের জন্য একটা বড় রিস্ক নিয়েছে সরকার। তবে যে কোনো নতুন কাজ করতে গেলে তো রিস্ক একটু নিতেই হয় সরকারকে। তো আপনার ওয়াই রেন্টাল, ওয়াই নট ক্যাপটিভ পাওয়ার, যেটা সরকার ভালো মনে করে, তো সরকারের দিকে হিসাব করতে হবে। তো আপনার অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে,
সরকার হয়তো সেটা সেভাবে দেখছে না আর কি। না না, এই যে আমি এই যে নতুন বাজেট, এই যে নতুন বাজেট হচ্ছে, জি, জি। নতুন বাজেট হচ্ছে যে সাবসিডি যেটা এই বছরে দেওয়ার কথা, জি। এই বছরে সেই সাবসিডি এই বিদ্যুতে দিতে পারবে না, আগামী বছর বাজেটে নিয়ে যাবে। জি, জি। তার অর্থ হলো যে এই গভর্নমেন্ট কি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা একেবারেই ভুলে গেছে? যাক, ধন্যবাদ জনাব আরাফাত। রেন্টাল সম্পর্কে আপনার অ্যানালাইসিসটা একটু শুনুন। ইন্টারেস্টিং জিনিসটা যেটা হচ্ছে যে যেমন টুকুর আলোচনায় যেটা বের হয়ে আসলো যে ওয়াই রেন্টাল, ওয়াই নট ক্যাপটিভ পাওয়ার। জি। ক্যাপটিভ পাওয়ারের যে ক্যাপাসিটি উনি বললেন 2 মেগাওয়াট ছিল, যেটা আমাদের প্রাইভেট সেক্টরে। 2 মেগাওয়াট ছিল না, আমি বললাম যে এটা enhance করার কথা ইন্ডাস্ট্রিগুলোতে 2 মেগাওয়াট করে আছে, এরকম 100টা ইন্ডাস্ট্রি নিশ্চয়ই আছে। আছে। আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি ক্যাপটিভ পাওয়ার কি থ্রুতেই যাই, দেন এগেন আমরা এটা কিভাবে, এটা ক্যাপটিভ পাওয়ার যেটা সেটা কিভাবে জেনারেট করবে? ওইটা তো ওই ডিজেল বা ফার্নেস অয়েল দিয়ে চলতে হবে, গ্যাস তো নাই, এবং সেটার কস্ট ইকোনমি তো নিবে, কেউ না কেউ নিতেই হবে ইকোনমিতে। এটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ডাজন্ট মেক নো ডিফারেন্স, কারণ আপনি কেন ক্যাপটিভ পাওয়ার প্রাইভেট সেক্টরে, someone in the economy has to take the cost, bear the cost at the end of the day. জিনিসটা যেটা আমি বারে বার বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা স্পেশালি এই গভর্নমেন্ট 2009-এ একটু লম্বা সময় ধরে আমাদের যেটি হয়েছে, ধরুন 98-এ আমার যতটুকু মনে পড়ে সর্বশেষ আমরা গ্যাস এক্সপোর্ট করে গ্যাস উৎপাদন দিয়ে গেলাম। তার পরবর্তী সময় একটা দীর্ঘ সময় 8-9 বছর ধরে গ্যাস উৎপাদন এবং উৎপাদন বৃদ্ধির কোনো ধরনের ইনিশিয়েটিভ হয়নি। Not correct, not correct. আচ্ছা, আপনি না, আপনি বলেন, কারেক্ট please. মি প্লিজ। না, না, 11% গ্রোথ আমাদের সেখানে গ্যাস না থাকলে ইন্ডাস্ট্রিগুলো আসলে করতে Okay, তার আমি মাসুল- বলেছি জনাব আরাফাত, please continue. কূপ খনন and যে বিষয়গুলি, যার ফলশ্রুতিতে যেটি হয়েছে কি যে ডিমান্ড বেড়ে গেছে, কিন্তু আমাদের ডিমান্ড বেড়ে যাওয়ার ফলশ্রুতিতে ইলেকট্রিসিটি ডিমান্ড বেড়েছে, কিন্তু আমরা গ্যাসের সাপ্লাইটা বাড়াতে পারিনি, যার কারণে এমন একটি পর্যায়ে এসে যে সিচুয়েশন দাঁড়ালো আমাদের ইলেকট্রিসিটি লাগবে, কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য আমাদের জ্বালানি নেই, যেটা আছে গ্যাস এনাফ না। তখন আমরা চিন্তা করলাম কি করা যেতে পারে। দুমি থট, ঠিক আছে, ইমিডিয়েটলি শর্ট টার্ম মেজার হিসেবে ডিজেল অ্যান্ড ফার্নেস অয়েলের উপর ডিপেন্ড করা ছাড়া কোনো উপায় নেই। মিড টার্মে চিন্তা করা হলো কয়লা এবং গ্যাসকে আবার গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য কনকো ফিলিপসের সাথে সিগনেচার করা হচ্ছে, আপনারা জানেন, এবং বিভিন্নভাবে বাপেক্সকে আপনার অ্যাক্টিভেট করে গ্যাস উৎপাদন বর্ধনের একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে, এবং আরো বিভিন্ন ইনিশিয়েটিভ এখানে নেওয়া হচ্ছে। একই সাথে আরেকটা ইন্টারেস্টিং থার্ড এনার্জি যেটাকে বলা হয়, যে আমরা যদি ইলেকট্রিসিটি ওয়েস্ট না করি, ব্যবহারটা যদি ওয়েস্টেজ যদি কমায়, তাহলে সেটিও কিন্তু এক ধরনের ইলেকট্রিসিটি। সেই ধরনের কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়া হয়েছে, এনার্জি সেভিং বাল্ব এবং এগুলো নিয়ে যে কাজগুলি হচ্ছে। তো সবকিছু মিলে আমি যেটা বলবো সেটি হচ্ছে যে কুইক রেন্টাল বা রেন্টাল ইজ নট দ্য রিজন অ্যাট অল এই যে আমাদের ইলেকট্রিসিটির পেছনে যে আমাদের সরকারের খরচ বেড়ে যাচ্ছে। মূল কারণ হচ্ছে আমাদের যথেষ্ট গ্যাস নেই। আমাদের যেগুলো এক্সিস্টিং প্ল্যান্ট আছে এর মধ্যে আপনি জানবেন যে 800 to 900 ক্যাপাসিটি প্ল্যান্ট বসে আছে, যেগুলো আছে শুধুমাত্র গ্যাসের অভাবে চলতে পারে না। কাজে আমি যদি স্থায়ী প্রজেক্টগুলি নিতাম, ধরেন আমি হাইপোথেটিক্যালি কোনো কুইক রেন্টাল নিলাম না, আমি 3-3.5 বছর অপেক্ষা করলাম, কারণ স্থায়ী প্রজেক্টগুলিতে এরকমই লাগে তৈরি হতে, এবং আমি অন্ধকারেই থাকলাম 3 বছর। তারপর আমি এই স্থায়ী প্রজেক্টগুলি আমি আপ অ্যান্ড রানিং করলাম, চললো, তখন আমি ওগুলো কি দিয়ে চালাতাম? আমার কাছে তো গ্যাস নেই, আমি তো ঘুরে ফিরে আবার ওগুলো চালাতে হতো আমাকে ডিজেল ফার্নেস অয়েল এনে, কিন্তু আমার দাম তো একই পড়তো। মাঝখান থেকে কি হতো, আমি 3 বছর ধরে আমি অন্ধকারে থাকতাম, এবং আমার ইকোনমিক চাকাটা রোল করতো যেটা, সেটা স্থবির হয়ে পড়তো। তখন যেটি হতো, আমি কিন্তু আরো বড় ডিজাস্টারের মধ্যে পড়তাম। 7 টাকা খরচ যে আপনি করেন ইলেকট্রিসিটি পিছে, সেটা জিডিপিতে 31 টাকার একটা ভ্যালু অ্যাড করে, এরকম একটা ইকুয়েশন হিসেব আছে। কাজে আমরা কিন্তু এই যে বিদ্যুতের যে রিপল এফেক্ট এন্ড ওভারঅল যে এটার যে কন্ট্রিবিউশন ইন দ্য ওভারঅল ইকোনমি, এই ছোট্ট ইকোনমি আপনার ফাইন্যান্সিয়াল যে ভায়াবিলিটি দিয়ে আপনি এটা চিন্তা করলে হবে না, এটা ইকোনমিক ভায়াবিলিটি দিয়ে চিন্তা করতে হবে। সেই জায়গা থেকে আমি বলছি যে অ্যাবসেন্স অফ ইলেকট্রিসিটি ইজ কস্টলিয়ার দেন এক্সপেন্সিভ ইলেকট্রিসিটি। তো সেই জায়গা থেকে উই হ্যাড নো আদার অপশন বাট টু গো। কুইক রেন্টাল যেটা করেছে, দেখেন স্থায়ী প্রজেক্টগুলি 3.5 বছর, 3.5 বছর, 4 বছর লাগে। কুইক রেন্টালগুলি ডিজেল বেসগুলি আপনার 3 মাস থেকে 6 মাস, এবং ফার্নেস অয়েলগুলি হচ্ছে 9 মাস থেকে 12 মাস লাগে। এটি সময়কে রিপ্লেস করেছে, 3 বছর 3.5 বছরের বদলে কমিয়ে এনেছে সময়কে, কিন্তু খরচ কিন্তু বাড়িয়ে দেয়নি, কারণ স্থায়ী প্রজেক্টে আপনি ডিজেল ফার্নেস অয়েল ব্যবহার করলে একই খরচ হতো। আর একটি ছোট্ট করে আমি আরেকটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে বেসিক্যালি দেখেন একটি জিনিস, প্রত্যেকটি কুইক রেন্টাল কম বেশি সেগুলো কিন্তু আবার ডুয়েল ফিউল। আমি যখনই গ্যাস পাবো, আমি কিন্তু ফার্নেস অয়েল এন্ড ডিজেল বন্ধ করে গ্যাস লাগিয়ে দিলে ওগুলো সব চলবে, আমি সাথে সাথে আমার কিন্তু কস্ট কমে আসবে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের অতীতে যে অভিজ্ঞতা, যে সবগুলি স্থায়ী প্রজেক্টগুলি আমরা গ্যাস বেসড করেছিলাম, আওয়ামী লীগ বিএনপি গভর্নমেন্ট নির্বিশেষে আমাদের একটা ধারণা ছিল যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, সবগুলি গ্যাস বেস করেছে, যার কারণে আজকে এসে আমরা একটা প্রবলেমে পড়েছি যে আমরা গ্যাসের অভাবে চালাতে পারছি না, বসে আছে প্ল্যানগুলি, যার কারণে এইগুলি করা হয়েছে ডুয়েল ফিউল।
অ্যান্ড অলসো যার কারণে যখনই গ্যাস পাবো আমরা ইজিলি গ্যাস দিয়ে হুক আপ করে দিলে এই কুইক রেন্টালি কিন্তু আপনার সস্তায় নেমে আসবে। সো আমি বারেবার যেটা বলতে চাই, কুইক রেন্টাল করে যে একটা হাইপ ক্রিয়েট করা হচ্ছে, ইট ইজ নট দ্য কুইক রেন্টাল, ইট ইজ নট দ্য রেন্টাল দ্যাট হ্যাজ শর্টেন দ্য টাইম, হ্যাজ নট ইনক্রিজ দ্য প্রেশার অন দ্য। ধন্যবাদ জনাব আরাফাত। দুজন টেলিফোন, দুজন দর্শকের আমরা শুনি। হ্যালো, আমার তো হ্যালো, হ্যালো। জি বলুন। হ্যালো হ্যালো, হ্যালো। জি শুনছি, বলুন। আচ্ছা, আমার নাম নাসিম, আমি একটু ইলেকট্রিক্যাল ব্যবসার সাথে জড়িত। জি বলুন বলুন। আচ্ছা আচ্ছা, এখন আমার প্রথম প্রশ্ন হলো জি যে আগে আমরা সবসময় শুনেছি যে প্রচুর পিলার লাগানো হয়েছে, জি কিন্তু সাপ্লাই দেওয়া হয়নি। জি আচ্ছা, এখন সেকেন্ডলি শুনছি যে আমাদের গ্যাস নাই দেখে আমরা গ্যাস জেনারেটর চালাতে পারছি না। জি আচ্ছা, এই দুটো হলো প্রথম ব্যাপার। এখন এই দুটার সাথে কথা হলো যে গ্যাস নাই না, গ্যাস কম্প্রেসার ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন নাই টু রিচ আপ টু দি পাওয়ার জেনারেশন সেন্টার। Gas নাই। এটা হলো এক নম্বর। জি 2 নম্বর প্রশ্ন হলো যে আমরা যে এই এত লক্ষ লক্ষ ইলেকট্রিক লাইন দিলাম, জি সেই লাইন দেওয়ার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, জি যে টোটাল ডিস্ট্রিবিউশন সিস্টেম 132 কেভিএ থেকে 33 কেভিএ আনা, জি। তারপরে 11 কেভিএ দিয়ে তারপরে আরো লো ভোল্টেজ যে মানুষের বাসা দেওয়া পর্যন্ত, সেই ইনফ্রাস্ট্রাকচারটা কি ডেভেলপ করা হচ্ছে? জি জি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। নেক্সট টেলিফোন প্লিজ। হ্যালো হ্যালো জি জি বলুন। আমার মিস্টার আরাফাতের কাছে একটা প্রশ্ন। আমি বাড়িধারা থেকে সিডনি বলছি। জি বলুন বলুন। প্রশ্নটা হলো, উনি বলছেন যে গ্যাসের প্রাপ্যতা নাই বাংলাদেশে, কিন্তু আমরা অনেক দেশে যাচ্ছি যেখানে দেখা যায় গ্যাসের এখন এলএনজি স্টেশন করা হচ্ছে। কাতার, রাশিয়া যারা যারা গ্যাস আপনার এক্সপোর্ট করে, তারা নিজেদের খরচে এক্সপোর্ট করে দিচ্ছে গ্যাস এবং এলএনজি টার্মিনাল বানিয়ে দিচ্ছে। ওনার জন্য অবগতির জন্য আমি জানাতে চাই, গ্যাসের দাম, এলএনজির দাম গত 5 বছরে এখন সর্বনিম্ন পর্যায়ে আছে। তারপরে আমরা কেন তেলের দিকে যাচ্ছি, দাবি ধরছি? জি থ্যাংক ইউ। জি ধন্যবাদ। প্রথমে টুকু জনাব। আচ্ছা, প্রথমে হলো যে আমি আরাফাতের সাথে প্রশ্ন থেকে ওই আলোচনা আমরা পরে আসবো। যারা টেলিফোন করেছে তার উপর কোনো কমেন্ট? তারপরে কমেন্ট তো এক নম্বর হচ্ছে যে উনি বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে কিনা। আমি একটু অবাক হই যে এতদিন বন্ধ ছিল, এর মধ্যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে বলে আমার জানা নাই। তারপরে মনে হয় একই প্রশ্ন জেগেছে আমার মনে হয় তারপরে এতগুলো লাইন দিল কেমন? জি 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 ধন্যবাদ জনাব আরাফাত। আপনাকে উদ্দেশ্য করে কয়েকটা প্রশ্ন আছে। জি, আমি একটি বিষয়, প্রথম প্রশ্ন হচ্ছে গ্যাস নাই নাকি গ্যাসের মানে উত্তোলন নাই। গ্যাস আসলে ট্রান্সমিশন নেই বলতে, ট্রান্সমিশন আছে কিনা না, গ্যাসে যতগুলি কূপ আছে আমাদের, এনাফ গ্যাসই নাই, মানে যেটিতে আমি আমার পুরো ডিমান্ড মিট করতে হবে, ইট ইজ নট দেয়ার সিম্পলি। এবং ট্রান্সমিশনেরও কিছু সমস্যা অবশ্যই আছে, এটা হচ্ছে বাস্তবতা। আরেকটি যেটি কোয়েশ্চেন করছে ইনফ্রাস্ট্রাকচার, এইটা কিন্তু একটা চমৎকার প্রশ্ন যে আমরা কিন্তু শুধু উৎপাদন বাড়াচ্ছি, আমরা একটা ইমার্জেন্সিতে পড়ে গেছি, 1 ঘন্টা বেশি কারেন্ট থাকে না, গোটা বাংলাদেশে কারেন্ট নাই, এরকম একটা সিচুয়েশনে আমরা এক ধারসে শুধু উৎপাদন বাড়ানোতে গেছি। এবং উৎপাদন হলো ভালো কথা, কিন্তু জাতীয় গ্রিডের সম্প্রসারণটা কিন্তু এটা সেকেন্ড বিগেস্ট চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে আমাদের জন্য, কারণ ডিস্ট্রিবিউশনটা ইজ বিকাম এ বিগ প্রবলেম। সেই জায়গাতে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই গভর্নমেন্টকে ফেস করতে হবে। এবং আমি মনে করি সেই জায়গাতে আগে থেকে সাইমালটেনিয়াসলি একটা প্রসেস নিয়ে এগিয়ে যাওয়া উচিত, কারণ শুধু উৎপাদন ইজ নট দ্য সলিউশন। জি ধন্যবাদ জনাব আরাফাত। আমি এলএনজি নিয়ে একটু বলতে চাইছিলাম, খুব সংক্ষেপে আমাদের সময় বলেছে, আমি ধন্যবাদ জানাতে চাই, চমৎকার একটি ইস্যু উঠিয়েছেন। জ্বালানি বহুমুখীকরণের যে মাস্টার প্ল্যানটি নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে এলএনজি টার্মিনাল বানানোর প্রক্রিয়াধীন এগুলো আছে। এলএনজি, উইন্ড, সোলার, বিভিন্ন ধরনের এবং কনজারভেশন সব ধরনের চিন্তা ভাবনার কিন্তু এই মাস্টার প্ল্যানে আছে। তো ওনাকে আমি বলতে চাই এলএনজি ইজ বিং কনসিডার্ড। জনাব টুকু, ওই যে আরাফাত সাহেব যে কুইক রেন্টাল সম্পর্কে যা বলেছেন আপনি, আরাফাত সাহেব যেভাবে কুইক রেন্টালকে ডিফেন্ড করতেছে, আমি ওনার সাথে এগ্রি করতে পারছি না। উনি ব্যবসার শিক্ষা দেন আর আমি বালাম খাতার লোক। আমি তো 1 নম্বর হলো যে উনি যেটা বললেন যে কুইক রেন্টালের কোনো অসুবিধা নাই, লিকুইড ফুয়েলের জন্য এটা অসুবিধা হয়েছে। আমি বলছি যে না, এটা ক্যাপটিভে গেলে দাম আরো কমতো। দাম এই জন্যই কমতো যে ওখানে তার যে ব্যবসায়ী ওখানে ব্যবসা করে, সে বিদ্যুৎ উৎপাদন করে তার কারখানা চালায়, সেখানে তার একটা প্রোডাকশন টার্নওভার হয়, একটা বিদ্যুতে একটা টার্নওভার হতো। এই টোটাল টার্নওভারে যে সে আমার এই বিদ্যুতের উপরে চার্জটা কম করতে পারতো, সুতরাং আমার এই বিদ্যুতের দামটা কম হতো শুধু। আর এখানে তারপরে আর একটা জিনিস বেঁচে যেত, আমি যে রেন্ট দিচ্ছি সে রেন্টটা ওকে দিতে হতো না আমাকে, তো ন্যাচারালি আমার বিদ্যুতের দামটা কম থাকতো। তো উনি যে বলছেন যে রেন্টাল কোনো ক্ষতিকর না, এটা ক্যাপটিভে গেলে এটা ক্ষতিকর হতো না,
যদি ওনারা ক্যাপটিভে যান, কিন্তু ওনারা ক্যাপটিভে হাঁটেন নাই, কারণ ক্যাপটিভে হাঁটলে ওনাদের অন্য অর্থনৈতিক সমস্যা হতো, সেই জন্য ওনারা ক্যাপটিভে হাঁটেন নাই। আর 2 নম্বর হচ্ছিল যে উনি রেন্টালটাকে সবসময় সাপোর্ট করছেন। উনি বলছেন যে নো পাওয়ার, এক্সপেন্সিভ পাওয়ার ইজ বেটার দেন নো পাওয়ার। আমার কথা হলো যে আজকে ইকোনমির অবস্থাটা কি? আজকে আমরা কোথায় চলে গেছি? আজকে আমার এই যে আইপিপির বিল 9,000 কোটি টাকা দিতে হবে আমাকে, আইওসির বিল আমাকে 4,100 কোটি টাকা দিতে হবে আমাকে, তারপরে আমরা বলছি কয়লা পাওয়ার স্টেশন করব, সেখানে $3 বিলিয়ন আমার কয়লা লাগবে। এইসব যদি আমরা একসাথে যোগ করি, তারপর তেল ইম্পোর্ট করতে হবে আমাদের প্রায় কত টাকা, 56,000 কোটি টাকা তেল ইম্পোর্ট করতে হবে। এইসব যোগ করার পরে আজকে সরকারের কি অবস্থা হয়েছে? সরকার সাবসিডি দিতে পারছে না, এবং এই সরকার বাজেট করেছে সাবসিডি দিতে হবে, জানে সাবসিডি দিতে হবে, কিন্তু বাজেটের মধ্যে প্রভিশন করেছে মাত্র 10%, আর বাদ বাকিগুলো হাওয়া থেকে আসবে আপনার। এখন বলা হচ্ছে যে সেই সাবসিডি ওনারা আগামী বছর দেবেন। তো আগামী বছর দেবে কোত্থেকে যদি টাকাই না থাকে? যদি তাহলে এই উনি কথা বলেন যে ইকোনমিকে ধ্বংস করে দিয়ে আমার ইকোনমির উপরে এফেক্ট করাবো, আমি তো এটা আমি কোনো আমার ছোট্ট করে আমি এটা একেবারে ডিসএগ্রি করি। ইকোনমি ধ্বংস হয়ে গেছে। আমাদের বিদ্যুৎটা যদি আমরা দিতে না পারতাম, আর যেটি হচ্ছে যে সিচুয়েশনে আমরা ছিলাম, ওই ক্যাপটিভের উপর ডিপেন্ড করার মতন অবস্থায় আমরা ছিলাম না। আমাদের সলিড বেস নিয়ে আচ্ছা, সেকেন্ডলি যেটি হচ্ছে দেখুন, যার কারণে আমাদের এক্সপোর্ট গ্রোথ হয়েছে, আমাদের কৃষিতে গ্রোথ হয়েছে, আমাদের শিল্পে গ্রোথ হয়েছে, ওভারঅল ইকোনমি গ্রোথ হয়েছে। বিদ্যুৎটা দিতে না পারলে আমাদের কোনো কিছুতে গ্রোথ হতো না, স্থবির হয়ে পড়তাম। আমি এটি স্বীকার করি যে ইকোনমিতে কিছু সমস্যা তৈরি হয়েছে, যেটি হচ্ছে যখন আপনি আমি একটা মেটাফরিক এক্সাম্পল দিই। একটা মানুষ যখন ক্যান্সারে আক্রান্ত, মরণাপন্ন, তাকে যখন আপনি ট্রিটমেন্ট করবেন, সেই ট্রিটমেন্টে কিছু সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে আপনি ফিঙ্গার পয়েন্ট করে যদি বলেন ট্রিটমেন্ট ভালো হচ্ছে না, সেটি হবে না। আপনার ইকোনমিকে বাঁচিয়ে তোলা হচ্ছে, মরণাপন্ন ইকোনমিকে, সেখানে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হচ্ছে বটে, বাট ইন দ্য লং রান ইট উইল ফিক্স ইটসেলফ, বিকজ পাবলিক গুডস অ্যাভেলেবল হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, এবং আপনার যেহেতু আপনার পাওয়ার জেনারেশনটা হচ্ছে, ইভেন্চুয়ালি উইল ফিক্স ইট অল। ধন্যবাদ জনাব আরাফাত। প্লিজ আধা মিনিট। না, আধা মিনিট মানে উনি যেটা বললেন যে আমি তো বলছি যে ক্যাপটিভ পাওয়ার, আমি বলছি ক্যাপটিভ পাওয়ারের ক্যাপাসিটি বাড়িয়ে ওদের কাছ থেকে কিনলে রেন্টাল থেকে বেটার হবে। Because government won't be able to make money. Government won't be able to make money. Quick money. বানাতে পারবে না। সেই জন্য। আর 2 নম্বর হচ্ছিল যে বিদ্যুতের জন্য রেন্টাল আনা হয়েছে, কিন্তু দেশের লোক বিদ্যুৎ পায় নাই, এবং ইন্ডাস্ট্রিগুলোতে বিদ্যুৎ যাচ্ছে না, ইন্ডাস্ট্রিগুলো থুবড়ে পড়ে যাচ্ছে, এবং বহু ইন্ডাস্ট্রি আনাই হয় নাই। তো কত লোক রাস্তা যাচ্ছে, সেই লোকগুলো, এবং সময় আসতেছে দেখবেন যে কত লোক আত্মহত্যা করে। ধন্যবাদ জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, ধন্যবাদ জনাব মোহাম্মদ আরাফাত। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ।